আসসালামু আলাইকুম এভরিওয়ান। এডুওয়েভে সবাইকে স্বাগতম। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উচ্চতর গণিত থেকে যতগুলো প্রবলেম এসেছিল সবগুলো সলভ করার চেষ্টা করব। এখানে মোট ২২টি প্রবলেম আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রত্যেকটা শিফটেই উচ্চতর গণিত থেকে কিন্তু এই ইউনিটে ২২টা করে কোশ্চেন আসে। তো দেখি আমাদের প্রথম প্রবলেমটা। এটা একটা লিমিটের প্রবলেম। এইখানে লিমিট এক্স টেন্স টু জিরো দেয়া আছে এবং 1 + x⁴ যারা কোশ্চেন ব্যাংক সলভ করেছো তারা মোটামুটি এটা আনসার গেস করে ফেলার কথা। একদম উদ্ভাসের মাস্টার যে কোশ্চেন ব্যাংকটা আছে সেখানে সরাসরি কিন্তু এটার একটা সূত্র আকারেই দেয়া আছে। সো এই সূত্রটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এবং ভিতরে যদি এরকম কোনো ফরম্যাট থাকে যে 1 + 0⁻∞, এইরকম কোনো ফরম্যাট যদি থাকে তাহলে আমরা সবসময় আনসার করব ই। ঠিক আছে, এটার একটা আলাদা সূত্রও দেয়া আছে এরকম, যে লিমিট এক্স টেন্স টু জিরো যদি হয় তাহলে আমরা, এবং মানটা থাকবে 1 + x⁴ এটার আনসারও হবে ই। এবং এই টাইপের আরেকটা জিনিস লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি আকারেও আসে, সেটা হচ্ছে 1 + 1/x⁴ ঠিক আছে। সো এই ফরম্যাটে আসলেও আমাদের আনসার কিন্তু হবে ই। সো এই দুইটা জিনিসকে আমরা একটু সূত্র আকারেই মনে রাখতে পারি, এবং যেহেতু ফরম্যাটটা পুরোপুরি মিলে যাচ্ছে সো আনসারটা হবে সি নম্বর অর্থাৎ ই। পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। খুবই সুন্দর একটা প্রবলেম। এটা হচ্ছে দুটো সরল রেখার সমীকরণ দেয়া আছে। সো সমীকরণ দেয়া আছে, বলা হয়েছে সরল রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ আঁকতে হবে। সোজা কথা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আমরা যদি অক্ষগুলো আঁকি, এটা যদি এক্স অক্ষ হয় তাহলে এই অক্ষের সমান্তরাল অক্ষ, অর্থাৎ এইরকম কোনো একটা সরলরেখার সমীকরণ আঁকতে হবে। আমরা সবাই জানি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণের যে ফর্মুলাটা সেটা হচ্ছে y = b, এই ফরম্যাটে থাকবে, তাই না? তো আমাদের আনসার কিন্তু আমরা 50% আগেই গেস করে ফেলতে পারতেছি যে সি আর ডি এটা কোনোভাবেই হবে না, কারণ এখানে এক্স এর মান দেয়া আছে। সো হয় এ হবে অথবা বি হবে। আমরা কিভাবে বুঝতে পারি? জাস্ট এই দুটো যেই সমীকরণগুলো দেয়া আছে এই দুইটা সমীকরণ আমরা সলভ করব। কিভাবে সলভ করব? এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই আর এখানে y মাইনাস এক্স। যেহেতু ওয়াইটা আগে দেওয়া আছে এটাকে আমরা আগে হিসেবে ধরি। y প্লাস এক্স ইকুয়াল টু 5 আর এইখানে আছে y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1। আমরা যদি দুইটা সমীকরণ যোগ করে দেই তাহলে এখানে আসবে 2y ইজ ইকুয়াল টু 5 প্লাস 1 মানে হচ্ছে 6, অর্থাৎ y এর মান কত আসতেছে 6/2 অর্থাৎ 3। সো আমরা আনসার পেয়ে গেছি, এই এ নাম্বারটাই কিন্তু আমাদের আনসার। ওকে, সামনে যদি যাই, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রবলেম, এটা কিন্তু প্রায়শই আসতে দেখা যায়। সো sec x এই ফাংশনটার মৌলিক পর্যায় কত? সো মৌলিক পর্যায় এটা কিন্তু ভার্সিটি এডমিশনের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রবলেম। এই মৌলিক পর্যায়ের বেসিকটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে 10⁻n x আর cot⁻n x, এইরকম ফরম্যাট অর্থাৎ tan আর cot এদের ক্ষেত্রে সব সময় মানে মৌলিক পর্যায়ের মানটা হবে পাই, সব সময় এই ফরম্যাটে যখন থাকবে tan আর cot আকারে। কিন্তু বাকি যেই ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে অর্থাৎ sin⁻nx, cos⁻nx, তারপরে হচ্ছে sec⁻nx আর cosec⁻nx, এই ফরম্যাটগুলোর ক্ষেত্রে আমার দুইটা কাহিনী থাকতে পারে। একটা হচ্ছে জোড় হতে পারে, জোড় হতে পারে। কোনটা জোড় হবে? n, n ইজ ইকুয়াল টু জোড় হতে পারে অথবা বিজোড় হতে পারে। ঠিক আছে, সো n ইজ ইকুয়াল টু যখন জোড় হবে তখন আমাদের আনসার হবে পাই, আর n ইজ ইকুয়াল টু যখন বিজোড় হবে তখন কিন্তু আনসার হবে 2 পাই। এই জিনিসটা জাস্ট আমাদের একটু মনে রাখতে হবে। সাইন কস সেক কুসেক মানে বাকি চারটার ক্ষেত্রে আমরা জাস্ট এইটা মনে রাখলেই কিন্তু আমাদের হয় যে টেন আর কট এটার ক্ষেত্রে অলওয়েজ পাই, আর বাকি যেই চারটা ফাংশন থাকবে ত্রিকোণমিতির ওইখানে যদি জোড় হয় সেক্ষেত্রে পাই, আর যদি বিজোড় হয় সেক্ষেত্রে কিন্তু 2 পাই। ঠিক আছে, সো এইখানে আরেকটা জিনিস একটু যদি বলে দেই শর্টকাটে, সেটা হচ্ছে যদি কোনো ফাংশনে এরকম থাকে যে সাইন 2x আছে অর্থাৎ x এর সাথে একটা সহগ যুক্ত আছে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে কিন্তু
এই সূত্রটা আমাদের একটু মনে রাখতে হবে যে উপরে মৌলিক পর্যায় যেটা আমরা জানি শিখলাম মাত্র, ওইটা উপরে বসাবো এবং ভাগ করে দিব চলকের সহগ দ্বারা। চলকের সহগ দ্বারা। সো এইখানে আমাদের সহগটা কত দেখতে পাচ্ছি? 2। সো 2 দ্বারা কিন্তু ভাগ করে দিতে হবে। সাইন এটার উপরে n, অর্থাৎ n এর মান এখানে কত আছে? সাইন টু দি পাওয়ার n। সো ওই ফরম্যাটে যদি আমরা নিতে চাই তাহলে এখানে 1 আছে, যেহেতু কোনো পাওয়ার নাই তার মানে ধরতে হবে 1। সো 1 থাকা মানে কি? এটা একটা বিজোড়। n যদি বিজোড় হয় সেক্ষেত্রে আনসার কত হয় যেন? 2 পাই। সো উপরে হবে 2 পাই ডিভাইডেড বাই চলকের সহগ। চলকের সহগটা হচ্ছে 2। 2 দ্বারা ভাগ করে দিব, আনসার হয়ে যাবে পাই। ঠিক আছে? সো sin 2x এর ক্ষেত্রে এইভাবে বের করতে হবে। কিন্তু এখানে কিন্তু sin 2x নাই। আমাদের কি আছে দেখতে হবে? sec x আছে। সো sec x উপরে পাওয়ারটা কত? 1। উপরে পাওয়ার যদি 1 হয় তাহলে আমাদের কি বিজোড়ের ফর্মুলাতে আসতে হবে। বিজোড়ের ফর্মুলাতে আনসার কি আসতেছে? 2 পাই। সো আনসার হবে সি। সামনে যাই। 3 নম্বর প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র বিপরীত ত্রিকোণমিতির। এই সূত্রটা আমরা সবাই আশা করি জানি যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এটার সূত্রটা কি হয়? tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। ঠিক আছে? সো এই সূত্রে জাস্ট আমরা x এর বদলে 1 মানে হাফ এবং y এর বদলে 1 ডিভাইডেড বাই 3 এটা বসাই দিলে কিন্তু আমাদের আনসার চলে আসবে। সো tan ইনভার্স একবার বসাবো হাফ x এর বদলে, আর y এর পরিবর্তে কি বসাবো? 1 ডিভাইডেড বাই 3। আর এখানে আসতেছে 1 মাইনাস হাফ ইনটু 1 ডিভাইডেড বাই 3। সো tan ইনভার্স আমরা যদি করি তাহলে আনসার কত আসতেছে এখানে? আর উপরে আসবে 3 প্লাস 2 অর্থাৎ 5 আসতেছে। আর এখানে কি আসবে? 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 6, তাই না? সো এইখান থেকে আমরা যদি বুঝতেই পারতেছি 1 থেকে 6 ভাগের 1 ভাগ বাদ, তার মানে নিচেও কিন্তু 6 মানে 5 ডিভাইডেড বাই 6 আসবে। অর্থাৎ এখানে মানটা আসবে tan ইনভার্স 1। আর tan ইনভার্স 1 এর মান কত? 45 ডিগ্রি অথবা পাই বাই 4। তো পাই বাই 4 কোথায় আছে? এ নং অপশন। সামনে যাই। একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল এত হলে মূলদ্বয়ের গুণফল কত? ভালো প্রশ্ন। এইখানে জাস্ট একটু লুকায়িত ভাবে দেয়া আছে। এটা একটা জটিল সংখ্যা। এটা দেখেই বুঝতে হবে। কেমনে? জাস্ট আমরা দেখব রুট ওভারের ভিতরে একটা মাইনাস দেয়া আছে। সো রুট ওভারের ভিতরে মাইনাস কখন থাকে? রুট ওভারের ভিতরে মাইনাস তখনই থাকে যখন সেটা একটা জটিল সংখ্যা মনে করা হয়। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের একটা মূল এত হলে মূল দ্বয়ের গুণফল বের করতে বলছে। তো একটা মূল দিয়ে দিছে, আরেকটা মূল আমাদেরকে বের করতে হবে। তো এটা আশা করি আমরা সবাই জানি যে একটা মূল যখন দেওয়া থাকবে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 মাইনাস রুট ওভার 3i, তাই না? যেহেতু মাইনাস 1 আছে। আচ্ছা আমি একটু ভেঙে যদি লিখি জিনিসটা, রুট ওভার 3 ইন্টু এটাকে আমরা কিভাবে লিখতে পারি? রুট ওভার মাইনাস 1, তাই না? আর এই অংশটা মানেই কি? এই অংশটা মানেই হচ্ছে আমাদের i। তাহলে আমাদের আসলে জটিল সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? 2 মাইনাস রুট ওভার 3i। আমরা সবাই জানি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের একটা জটিল মান যদি এরকম হয় তাহলে অপর মূলটা মানে একটা মূল যদি আহ, মানে একটা মূল যদি জটিল সংখ্যা হয় তাহলে অপর মূলটা কি হবে? ঠিক তার অনুবন্ধী জটিল সংখ্যা হবে। অর্থাৎ এটার অনুবন্ধী জটিল সংখ্যা মানে কি? আয়ের সহগ। আয়ের সহগের মানে আয়ের আগে যেই চিহ্নটা আছে সেটা পরিবর্তন করে দিলেই আমরা কি পেয়ে যাব? অনুবন্ধী জটিল সংখ্যা পেয়ে যাব। তাহলে আয়ের আগে এখানে মাইনাস আছে, তাহলে অপর মূলটা কি হবে? প্লাসের হবে। ঠিক আছে? ওকে। সো এই মূলটা পেয়ে গেলাম। এখন আমাদের দুইটা মূলই পাওয়া হয়ে গেছে। এখন আমাদের মূলদ্বয়ের গুণফল বের করতে হবে। তো এই দুইটাকে গুণ করতে হবে। গুণ করা মানে কি? গুণ করা মানে হচ্ছে জাস্ট মানে এখানে দেখি বুঝতে পারবো আশা করি। এটা হচ্ছে a মাইনাস b এরকম একটা ফরম্যাট, আর এখানে a প্লাস b এরকম একটা ফরম্যাট। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এই দুইটা গুণ করা মানে কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এরকম একটা ফরম্যাট চলে আসা। ঠিক আছে? তাহলে আমরা ওইভাবেই করি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এখানে 2 আসবে। সো 2 স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি? এই পুরোটাই তো b। তাহলে রুট ওভার 3i এটার হোল স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করলাম, তাহলে 4 মাইনাস রুট ওভার 3 কে স্কোয়ার করলে এখানে আসবে 3। আর i কে স্কোয়ার করা মানে কি? i স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত? মাইনাস 1। এটা আমরা এখান থেকেই দেখতে পারি। i এর মান যদি রুট ওভার মাইনাস 1 হয় তাহলে i স্কোয়ারের ভ্যালু কত হবে?
এখানে রুট ওভারটা উঠে যাবে, জাস্ট -1 থাকবে। ঠিক আছে? তাহলে আই স্কোয়ারের ভ্যালু যদি -1 হয়, তাহলে এখানে -1টা যদি গুণ করি, তাহলে এখানে কি হয়ে যাবে? 4 + 3 হয়ে যাবে, অর্থাৎ 7। আনসার হবে 7। ঠিক আছে? এই জিনিসটা আমরা এতটুকু ঘুরিয়ে করলাম, কিন্তু আমরা যদি একটু শর্টকাটে জিনিসটা মনে রাখি, এই জিনিসটা মনে রাখলেই কিন্তু আমাদের মানে কাজটা খুব ইজি হয়ে যাবে। যে একটা জটিল সংখ্যা যদি জেড হয়, মানে জেড ইকুয়াল টু সাপোজ হতে পারে এক্স প্লাস আই ওয়াই, এবং তাহলে এটার অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে? জেড বার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, তাই না? তাহলে যদি কখনো আমাদের এরকম প্রয়োজন পড়ে যে জেড ইন্টু জেড বার, মানে হচ্ছে দুটা অনুবন্ধী জটিল সংখ্যা যদি কখনো গুণ করতে হয়, সেক্ষেত্রে আমরা জাস্ট মনে রাখবো এইটার আনসারটা এরকম হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? জাস্ট এটা একটু অ্যাপ্লাই করে দেখি আমরা এখানে হয় কিনা, যে 2 স্কোয়ার প্লাস কি √3 স্কোয়ার। দেখেন 4 প্লাস 3 আসতেছে, অর্থাৎ 7। আনসার কিন্তু সেমই আসতেছে। কখনো যদি আমাদেরকে জেড প্লাস জেড বার করতে বলে, অর্থাৎ অনুবন্ধী জটিল সংখ্যা দুইটার যদি আমাদের কখনো যোগফল বের করতে বলে, তখন আমরা কি বের করব? জাস্ট 2x করে দিব, তাইলে আমাদের আনসার চলে আসবে। এটা জাস্ট একটা শর্টকাট টেকনিক আমি শিখালাম। ঠিক আছে? সো এই জিনিসটা একটু মনে রাখলে আমাদের কিন্তু ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে, ভার্সিটি পরীক্ষায় অনেক সময় বেঁচে যাবে। আমরা ফুল নিয়মেও করতে পারি, জাস্ট একটু সময় বাঁচানোর জন্য জাস্ট এটা যদি একটু জেনে রাখি যে দুইটা অনুবন্ধী সংখ্যার যোগফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর যদি মানে গুণফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর যোগফল হচ্ছে 2x। ওকে, আরেকটা সুন্দর অঙ্ক, জাস্ট এটা হচ্ছে e⁻x। আমরা যখনই এইরকম কোনো ফাংশন দেখবো, আমরা জাস্ট একটু চিন্তা করে নিব যে e⁻x ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, এইরকম ফরম্যাট আছে কিনা। এটা মানে কি? এটা মানে হচ্ছে e⁻x এর সাথে যদি এরকম কোনো ফাংশন গুণ অবস্থায় থাকে, মানে এমন একটা ফাংশন, এটা হচ্ছে ধরেন মেইন ফাংশন, এবং সেই মেইন ফাংশনটার একটা কি আছে? ডিফারেন্সিয়েশন ভ্যালু এটার সাথে যোগ অবস্থায় আছে। মানে একবার ডিফারেন্সিয়েশন করলেই তো আমরা উপর একটা প্রাইম দেই, তাই না? তাহলে আপনারা বাসায় একটু করে দেখবেন যে 1/1 মাইনাস এক্স, এইটা হচ্ছে এইটার ডিফারেন্সিয়েশন যদি আমরা করি, তাহলে এটা পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় দেখেন? 1/1 মাইনাস এক্স, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি ধরতে পারি? একটা 1/x এইভাবে ধরি, 1/x এইভাবে ধরে ফেললাম, ধরলাম যে 1 মাইনাস এখানে নাই সামনে, তাই না? তাহলে 1/x এইটার ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করতে পারি? দেখেন x⁻−1, এটাকে উপরে তুলে দিব, তাইলেই তো আমাদের কাজটা সহজ হয়ে যায়, তাই না? তাহলে এই ধরনের ম্যাথ আমরা যখন করি, তখন আমরা কিভাবে করি? x⁻−1 মানে উপরে যেটা আছে এই -1টাকে সামনে নিয়ে আসি, এবং এইখান থেকে আরো এক মাইনাস করি, অর্থাৎ -1 -1, তাই না? এটাই তো আমাদের নিয়ম ছিল। তাহলে এখানে আনসারটা কত আসবে? -1 ইন্টু x⁻−2, তাই না? তাহলে আনসারটা এরকম আসতেছে যে -1/x²। ঠিক আছে? এইরকম একটা ফরম্যাট আসবে যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি। তাহলে এইখানেও ঠিক সেম জিনিসটাই আসার কথা, তাই না? সো এইখানেও সেম জিনিসটাই আসার কথা। তাহলে আমরা কি করব? টিডিএক্স অফ 1/1 মাইনাস এক্স, এইখানেও কি আসবে? -1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে? এটা ডিফারেন্সিয়েশন আসার কথা। কিন্তু আমরা যেটাকে এক্স ধরেছি, সেটা কি আসলে পুরোপুরি এক্স? না, এক্স না। তার মানে আমরা এক্স কাকে ধরছিলাম? এই 1 মাইনাস এক্স কে এক্স ধরছিলাম। তাহলে এটাকে এখন আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা হচ্ছে চেইন রুলের নিয়ম। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে -1। তাহলে এই -1টা আবার কি করে দিতে হবে? এটার সাথে গুণ করে দিতে হবে। তাহলে এখানে যখন আবার -1 আমরা গুণ করে দিচ্ছি, তাহলে কত পাবো এখানে? এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো 1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এই যে ডিফারেন্সিয়েশন ভ্যালুটাই কিন্তু আমাদের সাথে কি আছে? যোগ অবস্থায় এখানে আছে। অর্থাৎ এইটাকে যদি আমরা এফ অফ এক্স ধরি, এটা কি হয়ে যাবে? এফ প্রাইম এক্স, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন ভ্যালু কিন্তু এটা এখানে আমাদের দেয়া আছে। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। সো এইখানে আনসারটা কত হয়? এই ক্ষেত্রে এই ধরনের ফরম্যাট থাকলে আনসারটা আমাদের মনে রাখতে হবে যে e⁻x আর মেইন ফাংশনটা।
এটা জাস্ট আমরা গুণ আকারে লিখে দিলেই আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, সো এখানে যদি আমরা দেখি তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/1 - x, হ্যাঁ এইটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর 7 নম্বর ম্যাথ। এইখানে এই সমীকরণটি কি নির্দেশ করে এটা বোঝাচ্ছে। ঠিক আছে, তো এইটা বোঝার অ্যাকচুয়ালি শর্টকাট টেকনিকটা হচ্ছে আমাদের অপশনে যদি জোড়া সরল রেখা অথবা কোনোটিই নয় এরকম কোনো অপশন যদি না থাকে তাহলে আমরা নির্দ্বিধায় এটা সলভ করে ফেলতে পারবো খুবই সহজে। কিভাবে? যদি আমরা দেখি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই দুইটার মানে সহগ সমান থাকে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহগ সমান এবং এবং কি কোনো এক্স ওয়াই পদ নাই, এক্স ওয়াই যুক্ত পদ নেই, সেই ক্ষেত্রে এটা কি হবে? অবশ্যই বৃত্ত হবে। ঠিক আছে, কিন্তু যদি এক্স ওয়াই এর সহগ সমান হয় এবং এক্স ওয়াই যুক্ত পদ আছে, এক্স ওয়াই যুক্ত পদ থাকলে এটা কিন্তু হবে কি? উপবৃত্ত। ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই দুইটার চিহ্নটা কি? সেম চিহ্ন, তাই না? আগের চিহ্নটাও সেম। সো এখানে অধিবৃত্ত হওয়ারও কোনো চান্স নাই। যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকতো তাহলে কিন্তু আমরা অধিবৃত্ত দাগাতাম, কিন্তু এখানে কি আছে? দুইটার সহগ সমান হলেও এখানে কি আছে? এক্স ওয়াই যুক্ত পদ আছে। এক্স ওয়াই যুক্ত পদ থাকা মানেই এটা অবশ্যই উপবৃত্ত হবে, যেহেতু চিহ্ন সমান, চিহ্ন একই। ঠিক আছে, ওকে, সো সামনে যাই। এই ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হওয়ার শর্ত কোনটি? অব্যতিক্রমী হওয়ার শর্ত মানে কি? ব্যতিক্রমী মানে হচ্ছে, ব্যতিক্রমী কখন হয় কোনো একটা ম্যাট্রিক্স? ব্যতিক্রমী কখন হয়? যখন সেটার নির্ণায়কের ভ্যালু 0 হয়ে যায়। আর অব্যতিক্রমী কখন হবে? যখন কি হবে? যে এই নির্ণায়কের ভ্যালুটা 0 হবে না। নির্ণায়কের ভ্যালুটা 0 যদি না হয় সেক্ষেত্রেই কিন্তু এটা কি? একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাই না? তাহলে আমাদের এইটাই বের করতে হবে যে কত হইলে ব্যতিক্রমী হয়, মানে এই এক্স এর ভ্যালুটা কত বসালে ব্যতিক্রমী হয় সেইটা হওয়া যাবে না। এবং আমরা অপশনেও দেখতে পাচ্ছি যে সবকিছুতেই কিন্তু নট ইকুয়াল সাইনটা দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের জাস্ট বের করতে হবে যে কত হলে ব্যতিক্রমী হবে। ঠিক আছে, ওইটা যদি আমরা না লিখি তাইলেই তো সেটা অব্যতিক্রমী হবে। ওকে, এত কমপ্লেক্স না করি আমরা জাস্ট আমাদের মেইন যে কাজটা সেটা করি, সেটা হচ্ছে নির্ণায়কের ভ্যালুটা বের করা। তাহলে এটা নির্ণায়কের ভ্যালু বের করব কিভাবে? এইদিকে আর আর গুণ, এদিকে মাইনাস আর আর গুণ। ওকে, তাহলে এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর, তার মানে কি? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফলানো যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি ফোর স্কোয়ার অর্থাৎ কত হবে? 4 4 16। এইটার থেকে কি মাইনাস করব? মাইনাস করব হচ্ছে এই পাশের গুণফলটা। তাহলে -4 আর 4 এর গুণফল কত? 4 4 16 অর্থাৎ -16। তো এইখানে কত আছে? -16। ওকে, সো এই পুরাটা সমান সমান কত হইতে হবে? 0। যদি 0 হয় তাহলে আমাদের কি? ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাই না? যেহেতু নির্ণায়কের ভ্যালু 0 হওয়া মানেই কি? ব্যতিক্রমী। ওকে, তো আমরা এখান থেকে যদি এটাকে মানে সলভ করি তাহলে কত পাওয়া যাবে? দেখেন, -16 আর এখানে কত আছে? মাইনাস মাইনাসে প্লাস 16 ইকুয়াল টু 0। তার মানে এই দুইটা কিন্তু কাটা। সো এক্স এর ভ্যালু যদি 0 হয় তখন কি হবে? এক্স এর ভ্যালু 0 হইলে ব্যতিক্রমী হবে, ব্যতিক্রমী হবে। তো আমাদের কিন্তু ব্যতিক্রমী হবে এটা চাই নাই, চাইছে অব্যতিক্রমী হওয়ার শর্ত। সো এক্স এর ভ্যালু যদি 0 না হয়, এক্স এর ভ্যালু যদি 0 না হয় সেই ক্ষেত্রে কি? অব্যতিক্রমী। ওকে, সো এই বি নাম্বার হবে এটার আনসার। সামনে যাই। ওকে, এইটাও একটা গুরুত্বপূর্ণ প্রবলেম। সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন থেকে আমাদের জাস্ট একটা সূত্রই মনে রাখতে হবে, সেটা হচ্ছে ddx অফ সাইন ইনভার্স এক্স এর সূত্র। ddx অফ সাইন ইনভার্স এক্স, এটার সূত্র কি? ddx অফ সাইন ইনভার্স এক্স এর সূত্র কি? 1 ডিভাইডেড বাই রুট ওভার, এটার সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু এইখানে একটা সমস্যা আছে। সমস্যা কি? এখানে তো সরাসরি সাইন ইনভার্স এক্স এর ভ্যালু মানে বের করতে বলে নাই, বলছে সাইন ইনভার্স এক্স স্কোয়ারের মান কত, তাই না? কোনো সমস্যা নাই, আমরা করতে পারবো, যেহেতু আমাদের ফরম্যাট মিলে গেছে সো আমরা করতে পারবো। সো সাইন ইনভার্স এক্স স্কোয়ার এটা যদি বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে?
সেম জিনিস, জাস্ট আমরা সূত্র বসাই দেবো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন এক্স এর ভ্যালুটা কত আমরা ধরে নিচ্ছি, এক্স স্কোয়ারকেই আমরা এক্স হিসেবে গণ্য করে নিচ্ছি। সো এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স, কিন্তু এটার উপরে সূত্রের একটা কি আছে, স্কোয়ার আছে। সো সূত্রের স্কোয়ারটাও দিলাম, তাহলে এখানে কত হয়ে যাবে, x⁴ হয়ে যাবে। কিন্তু এই যে আমরা এক্স স্কোয়ারকে এক্স হিসেবে গণ্য করলাম, এটা তো আসলে ডিফারেন্সিয়েশনের নিয়মের মধ্যে খাটে না। সো আমাদের কি করতে হবে, চেইন রুল অ্যাপ্লাই করে এই এক্স স্কোয়ারকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ যাকে এক্স হিসেবে কল্পনা করেছি সে তো আসলে এক্স নয়। ঠিক আছে, সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো, অর্থাৎ এক্স স্কোয়ারকে আবার ডিফারেন্সিয়েশন। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, আমরা সবাই জানি এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। সো এই 2x টা উপরে গুণ হিসেবে চলে যাবে, 2x/√1 মাইনাস x⁴, 2 দুগুণে কত হয় 4। তাহলে 2x/1 মাইনাস x⁴, এটা কোথায় আছে, এই সি নাম্বার অপশনটা। সো 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে আমাদের আনসার। 10 নম্বর প্রবলেম। ওকে, এইখানে দেয়া আছে তিনটা বিন্দু এক্স ওয়াই 2,2 3,3, তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত যদি হয়, তাহলে কোনটা এই সরল রেখাটার সমীকরণ, এটা বের করতে বলছে। তাহলে দেখেন, এটা একদম ইজি ম্যাথ। এই যে একটা সরল রেখায় যদি তিনটা বিন্দু থাকে, এরকম একই সরল রেখায় যদি তিনটা বিন্দু থাকে, তার মানে কি বোঝাচ্ছে, এই রকম যদি একই সরল রেখার উপর তিনটা বিন্দু অবস্থান দেখায় এবং সমীকরণ বের করতে বলে, সরাসরি আপনারা জাস্ট এইখানে দেখেই মনে হচ্ছে কি, এই যে এই রেখাটার দুইটা বিন্দু দিয়ে আমরা একটা রেখার সমীকরণ বের করতে পারি, আবার এই দুইটা বিন্দু দিয়ে একটা রেখার সমীকরণ, মানে এই দুইটা রেখার ঢাল কি হবে ভাই, সমান হবে। m1 = m2, দুইটার ঢালই কি হবে, সমান হবে। যেহেতু একই রেখায় অবস্থিত, তার মানে অবশ্যই কি করতে হবে, ঢাল অবশ্যই সমান হইতে হবে। তাহলে একবার আমরা এক্স ওয়াই আর 2 2 এই দুইটার ঢাল বের করব, আবার এই 2 2 আর 3 3 এটার একবার ঢাল বের করব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা বের করি, ঢালের সূত্র যেন কি ছিল, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সো এটা যদি আমরা করি, অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি পাওয়া যাবে, 2 মাইনাস y ডিভাইডেড বাই 2 মাইনাস x, তাই না, 2 মাইনাস x। এটা কিসের সমান হবে, m1 = m2, এরকম হইতে হবে। কেন, কারণ একই সরল রেখায় অবস্থিত, একই সরল রেখার সব ঢালগুলো কি হয়, সমান হয়, সকল বিন্দুর ঢাল সেম হয়। সো m2 কিভাবে বের করব, এই 3 থেকে 2 বাদ দিব, আবার এই 3 থেকে 2 বাদ দিব উপরে, তাহলে 3 - 2, আবার নিচেও 3 - 2, অর্থাৎ আনসার কত আসতেছে, আচ্ছা একটু ব্রডলি করে দেই, 3 - 2। সো এইখানে কিন্তু আনসার আসতেছে কত, এইখানে 1, এইখানে 1, তো আমরা জাস্ট আড়াআড়ি গুণ করে দিতে পারি। সো 2 - y = 2 - x, যেহেতু এটাও 1 এটাও 1। ওকে, তো এখন উভয় পাশ থেকে কি কাটা যায়, 2 2 কাটা যায়, এবং y এর আগেও মাইনাস আছে, x এর আগেও মাইনাস আছে, সো দুইটা মাইনাস কাটা। সো y = x, অথবা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, x মাইনাস y = 0। যদি আমরা y কে ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হবে। সো x মাইনাস y = 0, এরকম কোন সমীকরণ কি আছে, আছে। তো এই বি নম্বর হবে আমাদের আনসার। 11, নিচের কোন বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত। ওকে, এইটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক সহজ, বাট অনেক সময় কিন্তু আসে। কোন একটা ফাংশন মানে f(x, y), মানে x এর মানও বসাইতে পারবো, y এর মান বসাইতে পারবো, দুইটা বিন্দু বিশিষ্ট এরকম যদি কোনো সমীকরণ থাকে, সেক্ষেত্রে এটা যদি মানে x y এই দুইটা বিন্দু বসানোর পর যদি সেটা সিদ্ধ করে, অর্থাৎ এটার মান যদি 0 হয়ে যায়, তখন এটা কি মিন করবে, এটা হচ্ছে উপরে অবস্থিত। মানে যাই থাকুক না কেন, এটা যদি এখানে বৃত্তের বদলে একটা উপবৃত্তের সমীকরণ থাকতে পারতো, পরাবৃত্তের সমীকরণ থাকতে পারতো, তার মানে যদি সেটা সিদ্ধ করে অর্থাৎ 0-র সমান হয়ে যায়, তাহলে সেটা কোথায় অবস্থান করবে, ওই বৃত্তের উপরে অবস্থান করবে, মানে বৃত্তের পরিধির উপরে অবস্থান করবে। f(x, y) এইটা যদি 0-র থেকে বড় হয়ে যায়, অর্থাৎ পজিটিভ কোনো মান হয়, তাইলে এটা কোথায়, এই বৃত্তের বাইরে অবস্থিত। ঠিক আছে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি 0-র থেকে ছোট হয় অর্থাৎ নেগেটিভ কোনো মান হয়, তাহলে এটা কি ধরতে হবে, যে বৃত্তের ভিতরে অবস্থিত, অর্থাৎ বৃত্তের ভিতরে এটা অবস্থিত। তো আমরা যদি এই সমীকরণগুলো বসাই, একের পর এক বসাই, বসাইলে দেখতে পাবো কোনটা এখানে মানে কোনটার মান 0 আসে, 0 মানে যেটা দ্বারা সিদ্ধ হবে সেইটাই আমাদের এই বৃত্তের উপর অবস্থিত। দেখি এইখানে মোস্ট প্রবাবলি মনে হচ্ছে
ওইগুলো না, 0 বসাইলে তো এখানে 0 0 0 0, তার মানে 4 ইকুয়াল টু 0 না, এটা কোনোভাবেই হবে না। যদি 1 2 বসাই তাহলে 1 প্লাস 2, অর্থাৎ এখানে আসতেছে 2 কে স্কোয়ার করলে 4, তাহলে 4 আর 1 5, 5 আর 4 কত 9, আর এইখানে -2, তার মানে 9 থেকে 2 চলে গেলে কত হচ্ছে, 9 থেকে 2 চলে গেলে 7, আর 4 দুগুণে কত 8, তাহলে এইখানে কিন্তু কোনোভাবেই আনসার এটা হবে না, 7 8 হয়ে যাচ্ছে, না এটা হবে না। আমরা 1 1 বসিয়ে দেখি, 1 1 বসাইলে এইখানে 1 প্লাস 1, আর এখানে কত হচ্ছে -2, আবার এখানে -4, আর এখানে +4, তাহলে -4 +4 কাটা, এখানে -2 আর এখানে 2, হ্যাঁ এইটাই হবে আমাদের আনসার। সো সি বসাইলে 1 1 বসালে কিন্তু এটা বৃত্তের উপরে অবস্থিত হচ্ছে। ওকে, এইটা অনেকটা মুখস্থ টাইপেরই কোয়েশ্চেন, বাট তাও আমরা একটু বুঝে সলভ করার চেষ্টা করব। যেমন দেখো, cos θ = 1 হলে আমরা যদি একটু সমীকরণ মানে এক্স টা আঁকাই, এখানে দেখতে পাবো cos θ র মান কখন 1 হয়। cos θ র মান কখন 1 হয়, যখন cos কি হয়, এই যে 0 ডিগ্রি বা এইখানে থাকে, তাই না? সো এই জায়গায় কখন আসে বলেন তো, 0 ডিগ্রি হইলে আসে। আবার এই পুরোটা ঘুরে যখন আসে, সেটাও কি হয়, এই 2 পাই যখন হবে তখন কি হবে, এটা একটা মানে 1 ভ্যালু দিতে পারে। আবার ঘুরে আসলো পুরোটা, কত হলো 4 পাই, তাই না? সো 4 পাই হইলেও এটার আনসার কত হবে, cos 4 পাই এর ভ্যালু কত হবে, 1 হবে। আবার ঘুরে আসলো, ধরেন আবার ঘুরে আসলো, তাহলে এই যে এখানে 5 পাই এবং এইখানে আসার পর কত হলো 6 পাই। তার মানে প্রত্যেকবারেই 0 2 4 6 এইভাবে জিনিসটা বাড়তেছে, অর্থাৎ জোড় সংখ্যা বোঝাচ্ছে। আর জোড় সংখ্যার একটা সাধারণ ফর্ম, এখানে কিন্তু সাধারণ মান বের করতে বলছে, তাই না? তাহলে সাধারণ ফর্ম কি হইতে পারে, 2n, তাই না? যে কোনো জোড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা যদি n এর মান 0 বসাই তাহলে পুরোটা 0 হয়ে যাবে। আমরা যদি n এর মান 1 বসাই তাহলে আসবে 2, আমরা যদি n এর মান 2 বসাই তাহলে আসবে 4, অর্থাৎ 2 4 6 8 10, এইভাবে কিন্তু সকল জোড় সংখ্যাকে ইন্ডিকেট করবে এই 2n, তাই না? সো আমাদের এই জায়গাতেও cos থিটার মান 1 কখন হয়, শুধুমাত্র যখন এই জিনিসগুলো জোড় হচ্ছে, পাইয়ের মান মানে পাইয়ের সহগ যখন জোড় হচ্ছে তখনই আমাদের এই মানটা 1 হচ্ছে, তাই না? সো আমরা যদি সাধারণ মান বের করতে চাই, অবশ্যই এখানে কি দিতে হবে, 2n পাই। এই 2n টা ইন্ডিকেট করতেছে সকল জোড় সংখ্যা, আর পাই তো অর্থাৎ পাই এর ভ্যালুটার ক্ষেত্রেই তো আমাদের জিনিসটা কি আসতেছে, 1 আসতেছে মান সবসময়। সো এটার আনসার হবে 2n পাই। এই অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, খুব চমৎকার একটা প্রবলেম, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সো এইটা আমি একটু শর্টকাটে করে ফেলতে চাচ্ছি। সো শর্টকাটটা হচ্ছে এরকম, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাই না? সো আমাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্কটা যেন কি ছিল অধিবৃত্তের ক্ষেত্রে, a ডিভাইডেড বাই ই, না a ডিভাইডেড বাই ই, এটা কখন ব্যবহার করা হয়, নিয়ামকের ক্ষেত্রে। কিন্তু এখানে বলছে কি উপকেন্দ্রের ক্ষেত্রে কিন্তু সূত্রটা হচ্ছে এ ই, তাই না? কিন্তু যদি ওয়াই স্কোয়ার আগে থাকতো, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম যদি সমীকরণটা হতো, তখন কিন্তু আবার এটা উল্টে যেত, তখন কি হতো, বিই হতো, বিই, ওয়াই আগে যাওয়া মানেই কি, তখন বি বড় হয়ে যেত এ এর থেকে। আচ্ছা ওই আলাপে না যাই, আমরা এইখানে বের করার সূত্রটা হচ্ছে এ ই, এটা হচ্ছে জাস্ট উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করার সময় এ ই কমা 0। কিন্তু এখানে তো উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, তাই না? তাহলে দুইটা এ ই, তাই না? একটা ডান দিকে এ ই থাকে, আবার আরেকটা বাম দিকে এ ই, তাহলে দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা 2 এ ই দ্বারা বের করতে পারবো। সো 2 ইনটু, সবসময় এটা মনে রাখবেন, এ ই এইটার ভ্যালুটা অধিবৃত্তের সময় কত হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই এ আর বি কোনটা, ওই যে মেইন সমীকরণ থেকে আমরা পাবো। মেইন সমীকরণটা কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 18। সো অধিবৃত্তের আকৃতিতে যদি আমরা নিয়ে যাইতে চাই, 18 দ্বারা কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে, মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 18 ইজ ইকুয়াল টু 1। এখন এসে পড়েছে আমাদের অধিবৃত্তের আকৃতিতে। সো এই যে অধিবৃত্তের আকৃতিটা, এইখানে এইটা কিসের ভ্যালু, এটা হচ্ছে এ স্কোয়ারের ভ্যালু, এটা কিসের ভ্যালু, এটা বি স্কোয়ারের ভ্যালু, তাই না? সো আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা খাটিয়ে কিন্তু এটা আনসারটা করে ফেলতে পারি, যেহেতু এ ই এর ভ্যালু চাইছে। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, একটা 18
এইটার ভ্যালুও স্কোয়ার, আবার এই যে বি স্কোয়ার এটার ভ্যালুও কত 18। তো আবার 18 বসালাম। সো ভিতরে কত আসবে 2 × 36। 6 কে স্কোয়ার করলে 36 হয়। তো এখানে আনসার আসবে 12। ওকে, সো সি হবে আমাদের আনসার। আচ্ছা, আমি কিভাবে এটাকে এ ই কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারলাম, এটা একটু চিন্তা করতে হবে। জাস্ট এই সব কিছুকে আমি এ বাই ই কে কিভাবে লিখতে পারি এটাও আমি একটু বলে দেই। এ বাই ই কে লেখার ট্রিক্স হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা শুধু অধিবৃত্তের ক্ষেত্রে। আবার যখন আমরা উপবৃত্তের ক্ষেত্রে যাব, সব কিছু প্রায় সেম থাকবে, জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিতে হবে। এইখানেও ঠিক সেম। এ ই এটার মান বের করতে হলে আমার একবার এ এর ভ্যালু বের করব, আবার যে ই এর ভ্যালু বের করব, উৎকেন্দ্রিকতার মান বের করব, তারপর আমি মান বসাবো, তারপর ওটার ভ্যালু আসবে, দেন হচ্ছে আমি আবার 2 দ্বারা গুণ করব, তারপর মধ্যবর্তী দূরত্ব বের হবে, দেন আনসার দাগাবো। সো এত বড় প্রসেস আসলে ভার্সিটি এডমিশনে এত সময় আসলে পাওয়া যায় না। তো সেই কারণে আমরা জাস্ট এই শর্টকাট ট্রিক্সটা অ্যাপ্লাই করলে কিন্তু খুব সহজেই অঙ্কটা সলভ করে ফেলা যাবে। 14 নম্বর ম্যাথ। একটি বুলেট, ওই তো সেই বুলেট তক্তার ম্যাথ, সেই বিখ্যাত সূত্র যে আরো কত সেন্টিমিটার পথ ভেদ করবে। ঠিক আছে, যদি অলরেডি এস বা অলরেডি ডি সেন্টিমিটার ভেদ করে থাকে, তাহলে সূত্রটা হচ্ছে কি আরো কতটুকু ভেদ করবে, ধরলাম আরো ডি পরিমাণ ভেদ করবে, তাহলে সূত্রটা কি হবে এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। এন স্কোয়ার মাইনাস ওয়ান, এই এন এর ভ্যালুটা কি, এই এন এর ভ্যালুটা কার ভ্যালু বসবে, এন এর মধ্যে বসবে যে মানে ব্যাগ কতটুকু হয়। ঠিক আছে, ব্যাগ কতটুকু হয় ব্যাগ 1/n হলে, কিসের 1/n হবে, অর্থাৎ আদি ব্যাগের 1/n। বলে না অনেক সময় যে যেই ব্যাগে যাচ্ছিল তার অর্ধেক হয়ে গেছে ব্যাগ, মানে আদি ব্যাগের অর্ধেক হয়ে গেছে ব্যাগ, বা আদি ব্যাগের 1/3 হয়ে গেছে, 2/3 হয়ে গেছে, যে কোনো কিছুই বলতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই 1/n যে ফর্মুলাটা পাবো, এখানে আমাদের কি হয়ে গেছে অর্ধেক ব্যাগ হারায়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা সবসময় এই সূত্রটা ব্যবহার করতে পারবো যখন ব্যাগ হয় এত, যখন হারায় বলবে তখন কিন্তু এটা আমাদের বাদ দিয়ে নিতে হবে। তাহলে ধরি পুরো ব্যাগটা ছিল 1, তাহলে 1 থেকে হারায় কতটুকু, হাফ হারায়। হাফ হইলে আমাদের চিন্তার দরকার নাই, কারণ 1 থেকে হাফ বাদ দিলে আবার হাফই হয়, তাই না? তাহলে এখানে n এর ভ্যালুটা আমরা যদি তুলনা করি 1/n, এটার সাথে তুলনা করলে n এর ভ্যালুটা কত আসতেছে 2 আসতেছে। সো s এর ভ্যালু কত 3 সেন্টিমিটার ভেদ করে, তাহলে উপরে হবে 3/2, এটার স্কোয়ার মাইনাস 1। তো 3/2 স্কোয়ার বাই 1, তাহলে 3/4 মাইনাস 1 অর্থাৎ 3/3, অর্থাৎ কত 1 সেন্টিমিটার। তাহলে এতটুকু পথ কিন্তু আরো ভেদ করবে। ঠিক আছে, প্রশ্নটা এমন ভাবেও করতে পারতো যে মোট কতটুকু ভেদ করবে, তাহলে মোট ভেদ করলে কিন্তু আনসার হইতো 3+1 অর্থাৎ 4 সেন্টিমিটার, কিন্তু 4 আমাদের কোথাও অপশনে নাই, বাট ওই প্রশ্নটাও কিন্তু দিতে পারতো। So, আমাদের জাস্ট এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ব্যাগ 1/n হলে, আদি ব্যাগের 1/n হলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, 15 নম্বর ম্যাথ। এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট বের করতে বলছে। ওকে, জটিল সংখ্যার আর্গুমেন্ট, জটিল সংখ্যাটা কোন ফরম্যাটে আছে, মাইনাস মাইনাস, অর্থাৎ -2, এটার আগেও মাইনাস, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, তাই না? থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্টের আমরা যদি আর্গুমেন্ট বের করতে চাই, সেক্ষেত্রে কিভাবে হইতে পারে, যে আমরা প্রথম নিলাম পাই প্লাস সামথিং, তাই না? এটা মানে কি পাই প্লাস সামথিং। ওকে, অথবা জিনিসটা এরকমও হইতে পারে যে মাইনাস পাই প্লাস সামথিং, তাই না? মাইনাস পাই প্লাস সামথিং, এই দুইভাবে আমরা নিতে পারি। তা আমার মন চাইলো যে আমি পাই প্লাস সামথিং এভাবে নিব। আমাদের আর্গুমেন্ট বের করার সূত্রটা তো আমরা সবাই জানি যে টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, এভাবে বের করতে হয়। কিন্তু যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে আছে, এই কারণে কিন্তু আমাদের এই পাই এর ঝামেলাটাও সাথে নিতে হবে। সো পাই প্লাস, অর্থাৎ পাই পর্যন্ত হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগ পর্যন্ত। আমি যদি তৃতীয় চতুর্ভাগে যেতে চাই তাহলে পাই এর থেকে আর একটু বেশি যেতে হবে, তাই না? তাহলে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, সো পাই প্লাস টেন ইনভার্স, এখানে ওয়াই এর ভ্যালু কত আছে -2, যেহেতু মডুলাসের ভিতরে আছে মাইনাস দেওয়ার আসলে কোনো দরকার নাই, মাইনাসটা বের হয়ে প্লাসই হয়ে যাবে আসলে।
এই 2 এর আগেও মাইনাস আছে, ওইটাও দেওয়ার দরকার নাই। আর দিলেও যেহেতু মডুলাস আছে ভিতরে, সো পজিটিভ হিসেবেই বের হবে। পাই প্লাস টেন ইনভার্স ওয়ান। টেন ইনভার্স ওয়ান মানে যেন কত? পাই বাই ফোর। তাহলে পাই প্লাস পাই বাই ফোর ইজ ইকুয়াল টু হোয়াট? 5 পাই ডিভাইডেড বাই 4। এটা কি আছে অপশনে? অবশ্যই আছে। ওকে, সো যদি আমরা এইখানে আনসারটা না পেতাম, কারণ উত্তর কিন্তু দুই রকমের হতে পারতো। আরেকটা উত্তরও হতে পারতো যে মাইনাস পাই প্লাস সামথিং, এরকম হইতে পারলে যদি আমরা এইরকম একটা পজিটিভ আনসার পেয়ে যাই, তাহলে নেগেটিভ আনসারটা পাইতে গেলে আমরা কি করব? 5 পাই মাইনাস 4 মাইনাস 2 পাই। ঠিক আছে, মানে এটা করে দিলেই কিন্তু আমরা বাকি আনসারটা, অন্য যেই আর্গুমেন্টটা, সেটাও পেয়ে যাব। সো এটা কিভাবে করতে হয়? যে 5 পাই মাইনাস এখানে কত হবে? 8 পাই ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এটা যদি আমরা সরলীকরণ করি, করলে এটা আসবে। তাহলে এখানে মাইনাস 3 পাই ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে আমাদের আরেকটা কোণ, এটাও কিন্তু অপশনে থাকতে পারতো। ঠিক আছে, আমি এই ফর্মুলাতে করলাম, মানে মাইনাস 2 পাই বাদ দিয়ে তারপর করলাম। আপনারা চাইলে এইভাবেও জিনিসটা প্র্যাকটিস করে দেখতে পারেন, যে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। এই সূত্র ফলালে আনসারটা কত আসবে? মাইনাস 3 পাই ডিভাইডেড বাই 4। এটাও কিন্তু আরেকটা আর্গুমেন্ট। ঠিক আছে, So, একটা আর্গুমেন্ট আমরা 5 পাই বাই 4 পেলাম, আর একটা মাইনাসের আর্গুমেন্ট আসবে, সেটা কি? মাইনাস 3 পাই বাই 4। ওকে, ওকে, এটা খুব কঠিন একটা ম্যাথ, অনেক কঠিন ম্যাথ। 3n এবং 5n মানের দুইটা বল এক বিন্দুতে পরস্পর বিপরীত দিকে ক্রিয়ারত, প্রচুর কঠিন। তাহলে একটা হচ্ছে এই দিক বরাবর, একই বিন্দু থেকে আবার কি বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তাহলে একটা 5 নিউটন আর আরেকটা 3 নিউটন। তাহলে আমাদের লব্ধি বলটা কত হবে? লব্ধির মান কত হবে? এই দিক বরাবর কি হবে? 2 নিউটন। বড়টা থেকে ছোটটা জাস্ট বাদ দিয়ে দিলেই হবে। অনেক কঠিন একটা ম্যাথ ছিল, আমরা খুব তাড়াতাড়ি সলভ করে ফেললাম। ওকে, 17। নির্ণায়কটির মান 2। নির্ণায়কটির মান যদি 2 হয়, তাহলে কে এর মান কত? ওকে, আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অনেকে কি করতে চায়? জাস্ট একটা থেকে আরেকটা বাদ দেয়, আবার 2 থেকে 3 বাদ দেয়। আমার মতে এই জিনিসগুলো করার চেয়ে জাস্ট একবারে করে ফেলাটাই বেটার। ঠিক আছে, সো এটা কি হবে? আমরা যদি ওই মার্কিং করি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এই নিচেরটাও কি হয়ে যাবে? প্লাস মাইনাস প্লাস, এরকম হয়ে যাবে। আচ্ছা, সো আমি যদি এইটাকে ধরে প্রথম করি 1 ইন্টু কি হবে? এই লাইন এবং এই লাইন কাটা, সো 3 একে 3, 2 1 এ 2, তাহলে 3 মাইনাস 2। ওকে, দেন মাইনাস 4 ইন্টু কি হবে? এই লাইন কাটা এই লাইন কাটা, সো আসতেছে 3 ইন্টু 1 অর্থাৎ 3 মাইনাস 1। ওকে, এরপরে কি আসবে? কে, প্লাস কে ইন্টু এই লাইন কাটা। এখন আমরা করব জাস্ট এটা 2 একে 2 আর একে একে 1, সো 2 মাইনাস 1। ওকে, এখন আমরা এখান থেকে কি পাচ্ছি? 1, এখান থেকে পাচ্ছি 2, 3 এর থেকে 1 চলে গেলে 2, আর 4 দুগুণে 8, তাহলে এখানে মাইনাস 8 আর প্লাস কত আসতেছে? 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, অর্থাৎ কে। সো এটার ভ্যালু যেন কত ছিল? নির্ণায়কটির মান অলরেডি দিয়ে দেয়া আছে 2, সো মানটা হচ্ছে 2। ওকে, তাহলে কে এর মান কত আসবে? 1 থেকে 8 চলে গেলে -7, -7 কে ওই পাশে নিয়ে গেলে +7, 7 আর 2 কত? 9। সো কে এর মান আসবে 9। এ হবে आंसर 18। ওয়াও, এইটাও অনেক কঠিন ম্যাথ, তাই না? একদম সহজ। সো এটাকে কি আছে? 1 ডিভাইডেড বাই 3 রুট ওভার এক্স ডিএক্স। 1 ডিভাইডেড বাই 3 এটা একটা কি ধ্রুবক, সো বাইরে নিয়ে আসলাম। ভিতরে কি থাকলো? 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স ডিএক্স। এখন এই রুট ওভার এক্স এটাকে কি করা যায়? এটাকে কি করা যায়? আমরা কি করব? 1 ডিভাইডেড বাই 3 লিখব ইনটু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা লিখতে পারি কিনা দেখো, কারণ এটা নিচে আছে। সো এটাকে উপরে নিয়ে গেলে আমাদের কি হিসেবে লিখতে পারবো? রুটকে ভাঙিয়ে আমরা উপরে লিখতে পারি হাফ, যেহেতু উপরে নিয়ে আসছি তাহলে একটা মাইনাস দিলাম। সো এখন তো একদম ইজি, 1 ডিভাইডেড বাই 3 ইনটু কি করা যায়? সেই বিখ্যাত সূত্র এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1। উপরে যে পাওয়ারটা থাকবে ওইটাই নিচে আবার কি হবে? লিখতে হবে। সো মাইনাস হাফ প্লাস 1। সো এখান থেকে কত আসে?
এখান থেকে কত আসে ক্যালকুলেশন করলে? 1/3 ইন্টু, দেখেন 1 মাইনাস হাফ, অর্থাৎ একের থেকে অর্ধেক বাদ দিয়ে দিব। একের থেকে অর্ধেক বাদ দিলে কত হয়? হাফই তো হয়। তাহলে প্লাস হাফ। তাহলে এইখানেও কত থাকলো? প্লাস হাফ থাকলো। ওকে, সো এই টুটা উল্টে দিলে উপরে চলে যাবে, তাহলে 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। আর হাফকে আমরা কি হিসেবে লিখতে পারি? রুট হিসেবে লিখতে পারি। তাহলে 2/3 ইন্টু রুট এক্স, এটাই হবে আমাদের আনসার, প্লাস 3। ওকে, 19, এই দুটি বিন্দু দেওয়া আছে, এই দুটি বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তা হলো। ওকে, এটা একটু বড় ম্যাথ, মোস্ট প্রবাবলি। হ্যাঁ, একটু বড় ম্যাথ। আমাদেরকে একটু জানতে হবে যে x1 y1 x2 y2 এরকম দুইটা বিন্দুকে যদি বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস ধরে কোনো বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলে, সেই বৃত্তের সমীকরণটা হয় এরকম: x মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে সেই বৃত্তের সমীকরণ। মানে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, সেইটাকে ব্যাস ধরে আমাদের বৃত্ত আঁকতে হবে, এরকম যদি কোনো কন্ডিশন থাকে, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণটা কি হবে? এই ধরেন। আচ্ছা, তাহলে আমরা করি। এক্স মাইনাস এক্স ওয়ান এর ভ্যালু কত এখানে? 0। এক্স মাইনাস এক্স টু এর ভ্যালু কত? 2। ওকে, মাঝখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর ভ্যালু কত? -1, তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে। ওকে, আরেকটা কি থাকলো? ওয়াই মাইনাস ওয়াই টু এর ভ্যালু 3। ওকে, ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা কি পাবো? বৃত্তের সমীকরণটা পাবো। তাহলে এক্স মাইনাস 0 মানে শুধু এক্স আছে এখানে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x, তাই না? ওকে, এইখানে যদি আমরা করি তাহলে ওয়াই স্কোয়ার। ওকে, ওয়াই স্কোয়ার লিখলাম। এখন এখানে একটু এত বেশি আসলে লিখে করাটা খুব সময় সাপেক্ষ, সো আমাদের যত শর্টকাটে পারা যায় করতে হবে। সো 1 ইন্টু ওয়াই করলে কত হয়? শুধু ওয়াই। আর এখানে ওয়াই মাইনাস 3, এটা যদি গুণ করি তাহলে -3y আর প্লাস ওয়াই, তাহলে কত আসতেছে? -2y। লাস্ট 1 মাইনাস 3, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে -3 ইজ ইকুয়াল টু 0। ওকে, আমরা আমাদের সমীকরণ কিন্তু পেয়ে গেছি। এখন আমাদেরকে কি করতে হবে? প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে। কোথা থেকে ছেদ করে? এক্স অক্ষ থেকে। কোন অক্ষ থেকে? এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে সেটা বের করতে হবে। তাহলে এক্স অক্ষ থেকে কি পরিমাণ ছেদ করে এটা কিভাবে যেন বের করে? 2√g² মাইনাস সি। এটা হচ্ছে এক্স অক্ষ হতে, এক্স অক্ষের ছেদকৃত অংশ। ঠিক আছে, এক্স অক্ষের ছেদকৃত অংশের সূত্র হচ্ছে 2√g² মাইনাস সি। তাহলে এখান থেকে আমাদের জি এর ভ্যালু বের করতে হবে। জি এর ভ্যালু বের করার জন্য আমরা কি করব? এখানে -2 দ্বারা ডিভাইড করে দেবো। জাস্ট এক্স এর সহগকে জি এর ভ্যালু বের করার জন্য অ্যাকচুয়ালি 2 দ্বারা ভাগ করতে হয় জি এর ভ্যালু, আর মাইনাস জি এর ভ্যালু বের করতে গেলে কি করতে হয়? -2 দ্বারা ভাগ করতে হয়। যদিও এইখানে জি এর ভ্যালুর কোনো ডিফারেন্স হবে না, কারণ জি স্কোয়ার আছে। সো আমি যদি মাইনাস দিয়েও স্কোয়ার করি তাও যা আনসার আসবে, না দিয়ে করলেও তাই আনসার আসবে। সো এই মাইনাস নিয়ে আমাদের আসলে মাথা ঘামানোর খুব বেশি একটা দরকার নাই। তাহলে এখানে সহগ আছে কত? -2। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে? -1। তাহলে এটা আমাদের কিসের ভ্যালু? জি এর ভ্যালু। আর সি এর ভ্যালু কত? সি ইজ ইকুয়াল টু -3, তাই না? তাহলে জি এর ভ্যালু পেয়ে গেলাম -1। তাহলে -1 কে স্কোয়ার করলে কত হয়? 1ই হয়। তাহলে এখানে হবে 1 আর মাইনাস সি, তাহলে মাইনাসে মাইনাসে কত হলো? প্লাস, তাহলে +3। তাহলে এখানে কত হবে? 2√4, আর 4 কে রুট করলে 2 আসে, তাহলে 2 দুগুণে 4, আনসার হবে 4। কোথায় আছে? এই যে সি। 20 নম্বর, এই পরাবৃত্তের অক্ষের সমীকরণ কোনটি? পরাবৃত্তের অক্ষের সমীকরণ, এটা খুবই ইজি একটা ফর্মুলা। মানে ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট আমরা দেখব পরাবৃত্তের ক্ষেত্রে কোথায় দ্বিঘাত আছে, মানে উপরে পাওয়ার কোনটার মধ্যে আছে। যদি ওয়াই এর সাথে থাকে তাহলে আমরা কার সাপেক্ষে করব? ওয়াই কে ডিফারেন্সিয়েশন করব, মানে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। যদি এক্স এর উপর স্কোয়ার থাকতো তাহলে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম। তাহলে করি, ওয়াই স্কোয়ার মানে ওয়াই এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে কি আসবে? 2y
মাইনাস, যেহেতু এক্স এটা তো তাহলে ধ্রুবক রাশি, তাহলে এখানে 0 চলে আসবে। আবার এখানে কি আছে, 4y আছে, তাহলে 4y কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, জাস্ট 4 আসে। আর 11 কে ডিফারেন্সিয়েশন করা মানে তো 0। সো 2y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। কোনো সমীকরণ কি আছে, নাই। কেন নাই, কারণ এইখানে 2 এখান থেকে কমন নিয়ে আমাদের ভাগ, মানে 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কত আসে, y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে 2 কমন নিয়ে 2 কে ওই পাশে পাঠিয়ে দিলেই আমাদের আনসার চলে আসবে। সো y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এরপর আবারও দুটো অনুবন্ধী জটিল সংখ্যা দেয়া আছে, অনুবন্ধী জটিল সংখ্যা দেয়া আছে এবং একটা সমীকরণ দেওয়া আছে, জাস্ট এটা বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার আমরা যদি বের করি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আমরা কিন্তু শর্টকাটটা শিখছিলাম। এক্স ওয়াই অর্থাৎ কি, এই দুইটা যেহেতু একটা অনুবন্ধী জটিল সংখ্যা, কিভাবে বুঝলাম, আই এর সহগ এটার সামনে প্লাস, এটার সামনে কি আই এর সহগ এটার সামনে মাইনাস, এবং এক্স এবং ওয়াই এর মান দুইটাই কি সেম, মানগুলো সেম, কিন্তু জাস্ট আই এর সহগটার সামনের চিহ্নটা কি জাস্ট পরিবর্তন। সো এইটা করতে গেলে আমরা কোন সূত্র জানি অ্যাপ্লাই করব, কোন সূত্র অ্যাপ্লাই করব, জাস্ট 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাই না? এটা করে দিলে কিন্তু আমাদের আনসার চলে আসবে। আচ্ছা, তারপরে আমরা বের করি, এক্স স্কোয়ার করি, এক্স স্কোয়ার করলে কি আসে, 3 প্লাস 2i এটার হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা শিখেছিলাম, সো এটার আলাদাভাবে না করলাম। ওয়াই স্কোয়ার এটাকে করলে কি আসবে, 3 মাইনাস 2i হোল স্কোয়ার। ওকে, সো এখন এইখান থেকে আনসারটা কি আসবে দেখে বুঝাই যাচ্ছে, তারপরে আমি করে দেই, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 3 স্কোয়ারের মান কত, 9, প্লাস 2 স্কোয়ারের মান কত, 4, প্লাস 3 স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, সো এইখানে সব কিছু ঠিক আছে, জাস্ট এই যে এই জিনিসটা কিন্তু দুইটাতেই সেম, প্লাস এটা এবং মাইনাস এটা, সো এই দুইটা কাটাকাটি হয়ে যাবে, 3 স্কোয়ার আর এইখানেও 3 স্কোয়ার, তার মানে কত এটা, 9 প্লাস 9, এই দুইটা 3 স্কোয়ারের মামলা শেষ। এরপরে 2 স্কোয়ার মানে 4 আর আই স্কোয়ার মানে -1, তার মানে এইখানে একটা -4 আসবে। আবার এইখানেও একটা কি আসবে, 2 দুগুণে 4 আর আই স্কোয়ার মানে মাইনাস, তাহলে -4। আবার এইখানে কত আছে, +9 প্লাস 4, তাই না? তাহলে এইখানে 9 আছে কয়টা, এই একটা 4 একটা 4 কাটা, তাহলে এখান থেকে আমরা কি পাই, 3টা 9 মানে কত, 27, 27 থেকে 4 চলে গেলে 23। সো আমাদের আনসার কিন্তু হবে 23। এরপর যদি আমরা সামনে যাই, 22 নম্বর অর্থাৎ লাস্ট ম্যাথ আমাদের, এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে 1 ডিভাইডেড বাই আলফা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা, খুবই সহজ ম্যাথ। 1 ডিভাইডেড বাই আলফা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা, এটা যদি আমরা একটু ভাঙিয়ে লিখি তাহলে কি আসে, নিচে আসবে আলফা বিটা আর উপরে আসবে আলফা প্লাস বিটা। ওকে, সো এখন জাস্ট আমাদের সেই বহুপদীর বিখ্যাত সূত্র, সেটা কি, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এইরকম কোনো দ্বিঘাত সমীকরণ যদি থাকে, তাহলে এইটার মূল যদি আলফা কমা বিটা এরকম হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে, মাইনাস বি ডিভাইডেড বাই এ, এই যে মাইনাস বি ডিভাইডেড বাই এ। আর আলফা প্লাস বিটা অর্থাৎ মূলদ্বয়ের গুণফল কত হবে, সি ডিভাইডেড বাই এ, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে এ প্লাস বি আছে, তাহলে আমাদের কি করতে হবে, মাইনাস বি বাই এ, মাইনাস বি অর্থাৎ এক্স এর সহগ কত, 1, তাহলে আমাদের কত ধরতে হবে, মাইনাস বি, তার মানে -1, আর আগে কত আছে, 3, তাহলে এটার মান কত আসতেছে, -1 ডিভাইডেড বাই 3। আর আলফা বিটা অর্থাৎ গুণফলটা কত আসতেছে, সি বাই এ, সি এর মান যেন কত, 2, আর এ এর মান কত, 3, তার মানে 2 ডিভাইডেড বাই 3। এখান থেকে আমরা বুঝতে পারতেছি 3টা কাটা যাবে এবং থাকতেছে কত, -1 ডিভাইডেড বাই 2 অর্থাৎ -হাফ, আনসার হবে এ। ওকে, এর মাধ্যমে আমাদের 22টা ম্যাথ করা কিন্তু শেষ হলো। এখানে এমন কোনো ম্যাথ ছিল না যেটা জানার জন্য আসলে আহামরি বহুত কনসেপ্ট আমাদের জানতে হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোটামুটি কমন টপিকগুলো থেকেই কিন্তু কোশ্চেনগুলো আসে। সো আমাদের একটু যাচাই বাছাই করে জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোই বারবার দেখে সলভ করে যেতে পারলেই আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যাথের প্রশ্ন সলভ করা আমাদের জন্য খুব বেশি একটা প্যারাদায়ক হবে না। তো আজকে এই পর্যন্তই থাকলো। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।